আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একের পর একটা ব্লান্ডার করে চলছেন। আসলে আমরা দেখেছি যে আজকে সকালে অনেক দিন ধরে আসলে এই ইজতেমা নিয়ে একটা উত্তেজনা ছিল, এবং আজকে সকালে আমরা অন্তত 3 জনের মৃত্যুর খবর, হত্যার খবর আমরা আসলে শুনলাম। আমরা দেখলাম যে গত উইকে অন্তত 3 জন যারা আসলে গণ অভ্যুত্থানের একেবারে সামনের সারির নেতা ছিলেন, সেরকম অন্তত 3 জনের গুপ্ত হত্যার কথা আমরা শুনলাম। আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, তো তিনি আসলে এখন পর্যন্ত আমাদের জনগণের যে নিরাপত্তা, এখন পর্যন্ত তিনি আমাদের এখানে যাদের মধ্যে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি আছে, সংঘাতের ঘটনা ঘটছে, সহিংসতার ঘটনা ঘটছে, এর একটা কোনো কিছু তিনি আসলে এখন পর্যন্ত থামাতে পারেন নাই। এবং শুধু তাই না, আমরা পত্রিকায় এখন দেখছি যে ওবায়দুল কাদের সাহেব 95টা দিন গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে তিনি 95টা দিন পলাতক অবস্থায় ছিলেন, এবং সর্বশেষ তিনি 8ই নভেম্বর সড়ক পথে নিরাপদে কলকাতায় পৌঁছেছেন, সহি সালামতে কলকাতায় পৌঁছেছেন। তিনি এখানে সহি সালামতে ছিলেন, বেশ ভালো ছিলেন, এবং সহি সালামতেই তিনি কলকাতায় পৌঁছেছেন। এবং এই পুরো জিনিসটা আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের ওনার যে ফোর্স, ওনার যে বিভিন্ন বাহিনী, ওনার যে বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো আছে, কেউ আসলে এটাকে ঠেকাতে পারেনি। আমরা সেনাপ্রধানের মুখেই শুনেছিলাম যে ক্যান্টনমেন্টে 600 জনের বেশি মানুষকে আশ্রয় দেওয়া হয়েছিল গণ অভ্যুত্থানের সময়টায়, কিন্তু তাদের পরিচয় আমরা এখন পর্যন্ত জানি না, এবং তাদের ওয়্যার অ্যাবাউটও আমরা আসলে জানি না। তো এই যে ওবায়দুল কাদের সাহেব যে বাংলাদেশে সহি সালামতে 95টা দিন আপনার পলাতক অবস্থায় ছিলেন, এবং এরপরে সহি সালামতে যে তিনি কলকাতায় পৌঁছাতে পেরেছেন, এটা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বড় ধরনের ব্যর্থতা। ওনার এবং ওনার যে বিভিন্ন গোয়েন্দা বাহিনীগুলো, তাদের ব্যর্থতার গল্প আসলে এখানেই শেষ না। আমরা দেখেছি যে ভারতের যিনি বিদেশ সচিব, পররাষ্ট্র সচিব, তিনি বাংলাদেশে এসে 1 ঘন্টার মতো একটা সময় তিনি অনির্ধারিত একটা আলাপে ছিলেন, একটা বৈঠকে ছিলেন। এবং এই বৈঠকের কথাটা, বৈঠক হবার পরে যখন আসলে ফাঁস হয়, পত্রিকা আসে, তখন আসলে সরকার এটা জিনিসটা জানতে পারে, এবং এর আগ পর্যন্ত সরকার এই জিনিসটা জানতেন না। এটাও স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বড় ধরনের ব্যর্থতা, ওনার গোয়েন্দা সংস্থাগুলোর একটা বড় ধরনের ব্যর্থতা অবশ্যই। তো আমাদের সেনাপ্রধান কেন ওনার সঙ্গে আসলে এই অনির্ধারিত বা পূর্ব ঘোষিত না এরকম একটা মিটিংয়ে কেন যুক্ত হলেন, এইটা যুক্ত হওয়াটা ঠিক হলো কি না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমি মনে করি যে এই যে গণ অভ্যুত্থান, আমাদের এখানে তো আসলে সেনাবাহিনীর কোনো কু হয় না, এখানে গণ অভ্যুত্থান হয়েছে, জনগণ গণ অভ্যুত্থান করেছে, সেনাবাহিনী সেখানে জনগণের পক্ষে ছিলেন, সেনাবাহিনীকে সেজন্য আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। সাথে আমি এটা অবশ্যই মনে করি সেনাপ্রধান এবং সেনাবাহিনী সহ সকল বাহিনী, সকল গোয়েন্দা সংস্থার অবশ্যই এই সরকারের প্রতি এবং দেশের নাগরিকদের প্রতি, জনগণের প্রতি পূর্ণ আনুগত্য থাকতে হবে। এইখানটায় কোনো ধরনের প্রশ্ন ওঠা খুব বড় ধরনের একটা ডিজাস্টার হইতে পারে। এবং আমরা এটা দেখেছি যে বিডিআর বিদ্রোহ বলে, যেটাকে আমাদের সামনে আসলে বিডিআর বিদ্রোহ বলা হয়েছিল, যেটা আসলে এখন আমরা ক্রমেই দেখছি এটা আসলে সেনা বিডিআর হত্যাকাণ্ড, পরিকল্পিতভাবে সেনা এবং বিডিআরদেরকে হত্যা করার উদ্দেশ্যে আসলে এই পুরো ঘটনাটা ঘটানো হয়েছে। সো এরকম একটা হত্যাকাণ্ডের যে ঘটনা, যেখানে আমাদের 57 জন আমাদের সেনাবাহিনীর প্রশিক্ষিত আপনার অফিসার, তাদেরকে আসলে খুন করা হয়, এরকম একটা এত বড় একটা ঘটনার যে সুষ্ঠু একটা তদন্ত হবার জন্য যে কমিশন হওয়ার কথা ছিল, এই কমিশনটা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তিনি এটাকে নাকচ করে দিয়েছেন। তিনি একটা ঠুনকো যুক্তিতে এই কমিশনটা বাতিল করে দিয়েছেন। এখন বিভিন্ন চাপে পড়ে তিনি বলছেন যে একটা কমিটি করা হবে, কিন্তু একটা কমিটি আর একটা কমিশনের মধ্যে অবশ্যই অনেক ডিফারেন্স আছে। আমরা আগে কিছু অপ্রকাশ্য আলাপে এরকম গুঞ্জন শুনতাম যে এই যে হত্যাকাণ্ড, এখানে ভারতীয় আপনার সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকতে পারতেন বা আছেন বলে আমরা আসলে এক ধরনের আলাপ শুনতাম। আর এই কয়েকদিন আগে আমি দেখলাম যে একেবারে স্পষ্টত এই হত্যাকাণ্ডের যে ভিকটিম পরিবার, তাদের একজন সদস্য, একজন শহীদের স্ত্রী, তিনি কমপ্লেইন করেছেন, তিনি ডেলিভারেটলি বলেছেন, সুনির্দিষ্টভাবে বলেছেন যে
অন্তত 3 জন ভারতীয় বা হিন্দিভাষী তিনি আসলে এই ঘটনার সময় তিনি দেখেছেন, অন্তত 3 জন হিন্দিভাষীকে। এই ঘটনার তদন্ত এবং বিচারের যে প্রক্রিয়া, এটা যে বড় ধরনের প্রশ্নবিদ্ধ ছিল, এটা শুরু থেকেই ছিল। এবং আমরা দেখেছি যে অন্তত আপনার 270 থেকে 300 জনের মতো আসামি হাজতি, যারা এখন পর্যন্ত প্রায় কত 14-15 বছর হয়ে গেল, এখনও তারা হাজতি হিসেবে আছেন। তাদের এখন জামিন শুনানি, আগে শেখ হাসিনার সরকার তাদের জামিন শুনানি করতে দিতেন না, এখনও কিন্তু তারা জামিন পান নাই। তাদের জামিন শুনানি এই সরকারের প্রায় 6 মাস হতে চললো, এখনও কিন্তু তাদের জামিন শুনানি হয়নি। যদি যেই মামলায় তাদেরকে এখন আটক করে রাখা হয়েছে সেই মামলায় যদি তারা অভিযুক্ত হন, মানে অভিযুক্ত যদি প্রমাণিতও হন, তবু তাদের সর্বোচ্চ শাস্তি হবে 7 বছর। যে বিস্ফোরকের যে মামলা, সেই একটা মামলায় তাদেরকে জামিন শুনানি করা হচ্ছে না আজকে 14 বছরের বেশি। আমরা দেখছি যে এখনও শহীদ পরিবারগুলো বা যারা আসলে ভিকটিম, তাদের পরিবারগুলো অভিযোগ করছেন যে তাদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন বাহিনী সহ বিভিন্নভাবে তাদেরকে আসলে নাজেহাল করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তো এরকম একটা ঘটনা, এরকম একটা এত বড় একটা ঘটনা, এত যেখানে ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, প্রশ্ন আছে, এরকম একটা দেশের বিপক্ষের ষড়যন্ত্র, রাষ্ট্রের বিপক্ষের ষড়যন্ত্র, এইটাকে তদন্ত করার জন্য একটা কমিশন হওয়ার কথা ছিল এবং সেই কমিশনটা এই স্বরাষ্ট্র উপদেষ্টা বাতিল করে দিয়েছেন। পরবর্তীতে তিনি চাপের মুখে তিনি এখানে একটা 5 দিনের মধ্যে একটা তদন্ত কমিটি বলা হচ্ছে, কিন্তু তদন্ত কমিটি আর একটা কমিশনের মধ্যে নিশ্চয়ই অনেক ডিফারেন্স আছে। আমি মনে করি যে অবশ্যই এই সরকারের উচিত যে এই বিষয়ে কমিশনের মাধ্যমে আদ্যপান্ত এই ঘটনার সব কিছু খুঁজে বের করা, সব দোষীদের আসলে সাজা নিশ্চিত করা। এই সরকার যদি সেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে নাও পারে, অন্তত এই কাজটা শুরু করাটা এই সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ বলে আমি মনে করি। আর অবশ্যই এই যে বিভিন্ন লীগ, বিভিন্ন ষড়যন্ত্রকারী, চক্রান্তকারীরা যে বিভিন্ন ঢাকা এবং ঢাকাবাসীকে আপনার জিম্মি করে, যে বিভিন্ন অজুহাতে যে আসলে ঢাকা এবং ঢাকাবাসীকে যে জিম্মি করছে, এগুলো অবশ্যই এই স্বরাষ্ট্র উপদেষ্টার এখানেও একটা বড় ব্যর্থতা অবশ্যই আছে। তো আমি মনে করি যে এত অভিযোগের পরে সুনির্দিষ্ট অভিযোগ, সুনির্দিষ্ট ব্যর্থতার প্রমাণ, সুনির্দিষ্ট গাফলতি, অযোগ্যতা, অদক্ষতার প্রমাণ, কিংবা হতে পারে যে কোনো একটা বড় ধরনের পরিকল্পনার অংশ, এরকম যখন আসলে ঘটনা, এরকম যখন আসলে অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার বিপক্ষে, তখন উনি ব্যর্থ হয়েছেন, এটা নিশ্চিতভাবে বলা যায়। এবং এরকম ঘটনার পরে এই স্বরাষ্ট্র উপদেষ্টার অবশ্যই তার পদে থাকার আর কোনো যোগ্যতা থাকতে পারে না। আমি অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং এই যতগুলো ঘটনা ঘটেছে এই প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবি করছি।